বিশ্ব এখন ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া নজরদারি দেখছে, কিন্তু পর্দার আড়ালে নীরবে গড়ে উঠছে এক শক্তিশালী জোট। এই জোট মধ্যপ্রাচ্য আর বৈশ্বিক ক্ষমতা ভারসাম্য বদলে দিতে চলেছে। একের পর এক মার্কিন নিষেধাজ্ঞা আর ইসরায়েলের হামলার হুমকি সত্ত্বেও ইরান ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর পেছনে মূল শক্তি হল বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। প্রায় ২০ বছরের বেশি সময় ধরে চলা রুশ ইরান বন্ধুত্বে বেশ চাপে আছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, মার্কিন প্রশাসন আর তেল আবিবের চোখ ফাঁকি দিয়ে কিভাবে ইরান ও রাশিয়া মধ্যপ্রাচ্যে এত শক্তিশালী একটি বলয় তৈরি করল? ইরান আর রাশিয়ার সামরিক সম্পর্ক আমরা যা ভাবি তার চেয়েও অনেক গভীর। গত ১০ বছরে মস্কো আর তেহরান মিলে এক শক্তিশালী সামরিক জোট তৈরি করেছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২০১৬ সালে রাশিয়া ইরানকে আধুনিক S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে। এর ফলে ইরান ইসরায়েলি সহ শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্র নিমেষেই গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করেছে। শুধু তাই নয়, চলতি বছরের শুরুতেই রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান সুখোই Su-35 ইরানের সামরিক বাহিনীর হাতে এসেছে, যা ঘণ্টায় ৩৬০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক আস্তানা চোখের পলকেই ধ্বংস করতে সক্ষম এই যুদ্ধবিমান। তবে ইরান যে শুধু রাশিয়ার কাছ থেকে একতরফা সুবিধা নিচ্ছে তা নয়। প্রায় ৩ বছরেরও বেশি সময় ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধে ইরান মস্কোর পাশে দাঁড়িয়েছে। ইরানের তৈরি শাহেদ ড্রোন রাশিয়ার সামরিক বহরে যুক্ত হয়েছে। দামে কম হলেও এই ড্রোন দিয়ে শক্তিশালী হামলা চালানো যায়। ইরান রাশিয়ার সহযোগিতার সবচেয়ে বড় উদাহরণ দেখা গেছে সিরিয়ায়। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন টিকিয়ে রাখতে তেহরান আর মস্কো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাশিয়া আকাশ প্রতিরক্ষায় আসাদ সরকারকে সর্বোচ্চ সাহায্য করেছে, আর ইরান গোয়েন্দা তথ্য সরবরাহ ও স্থল সেনা দিয়ে দামেস্কের পাশে ছিল। সিরিয়ার মাটিতে তাদের এই সম্মিলিত প্রচেষ্টা শুধু সামরিকভাবে ইরান রাশিয়াকে শক্তিশালী করেনি, বরং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের এই বার্তাও দিয়েছে যে মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণে এই দুই দেশ একজোট। অর্থনৈতিক সম্পর্ক ডলারের সাম্রাজ্যের বিকল্প পথ। যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় রাশিয়া আর ইরান বিপর্যস্ত, তখন তারা একে অপরকে সাহায্য করছে টিকে থাকার জন্য। মার্কিন ডলারকে একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়া ও ইরান নিজেদের স্থানীয় মুদ্রা রুবল ও রিয়াল দিয়ে লেনদেন করছে। এছাড়াও রাশিয়া ইরানের রেলপথ, তেল শোধনাগার এবং বিদ্যুৎ গ্রিডে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং দেশটির বেসামরিক পারমাণবিক স্বপ্নকে মস্কো সমর্থন করে চলেছে। কেন এই জোট গোপন, রহস্যের আড়ালে? কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কেন রাশিয়া ও ইরানের এই জোট সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাই না? বিশ্লেষকদের মতে আজকের এই বহুমেরুর বিশ্বে জোট আর প্রকাশ্যে ঘোষণা করা হয় না। বিশ্বব্যাপী নিজেদের বিচ্ছিন্নতা এড়াতেও এমন কৌশল গুরুত্বপূর্ণ। তবে এটি কেবল একটি জোট নয়, এটি একটি ফ্রন্ট, যা পশ্চিম আধিপত্যের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ চ্যালেঞ্জ। এই গোপন জোট কি বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দেবে, নাকি এটি আরো বড় কোনো খেলার ইঙ্গিত দিচ্ছে? মধ্যপ্রাচ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। গত কিছুদিন ধরেই বাতাসে ভাসছে একটাই প্রশ্ন, ইসরায়েল কি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করবে? তবে এক ঘটনা এই ধারণাকে অনেকটা পাল্টে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি বিস্ফোরক এক স্বীকৃতিতে জানিয়েছেন, ইসরায়েল একা ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করতে পারবে না। এই মন্তব্যের পর কূটনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে, তাহলে কি ইরান মধ্যপ্রাচ্যের এক অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠেছে? জন ক্যারির বিস্ফোরক স্বীকারোক্তি। ইসরায়েলের একলা চলো নীতি কি অচল? CNN-কে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের পক্ষে একার ক্ষমতায় ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়। তার কথায় ইসরায়েল হয়তো কিছু ক্ষতি করতে পারে, এমনকি সেই ক্ষতি বেশ বড়ও হতে পারে, কিন্তু ইরানের পারমাণবিক প্রোগ্রামকে একেবারে মুছে ফেলার ক্ষমতা তাদের নেই। বরং ন্যূনতম কোনো ক্ষতি হলেও তা গোটা অঞ্চলকে আরো বড় বিপদের মুখে ঠেলে দেবে।
বেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন ক্যারির এই বক্তব্য একদিকে যেমন ইসরায়েলের জন্য এক স্পষ্ট চপেটাঘাত, অন্যদিকে তা ইঙ্গিত করছে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক ও কূটনৈতিক দৃঢ়তা এখন এক নতুন স্তরে পৌঁছেছে। তেল আবিব বেশ কিছুদিন ধরেই ইরানে হামলার হুমকি দিয়ে যাচ্ছে, আর এই হুমকির মধ্যেই রোমে অনুষ্ঠিত হলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৫ম দফার পরোক্ষ পরমাণু আলোচনা। আগের ৪ দফার মতো এবারও ইরানের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, এই আলোচনায় ইরানের নীতিগত অবস্থান খুব স্পষ্ট এবং শক্তভাবে তুলে ধরা হয়েছে। আলোচনা হয়েছে পেশাদার ও শান্ত পরিবেশে। বাঘাইয়ের মন্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়, যখন এক পক্ষ আগ্রাসনের হুমকি দিচ্ছে তখন ইরান দেখাচ্ছে এক পরিপক্ক কূটনৈতিক অবস্থান। ওমানের মধ্যস্থতা, শান্তির কি কোনো সুযোগ আছে? যুক্তরাষ্ট্র ও ইরানের এই পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে এবারও ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। প্রথম থেকেই এই পরোক্ষ আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে ৫ম দফার আলোচনায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী কিছু সমাধানের প্রস্তাব উত্থাপন করেছেন, যা এখন দুই পক্ষই বিস্তারিতভাবে পর্যালোচনা করছে। ইসমাইল বাঘাই জানিয়েছেন, পরবর্তী বৈঠকের সময় ও স্থান শিগগিরই জানিয়ে দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, ওমানের এই উদ্যোগ আবারও প্রমাণ করে ইরান যুদ্ধ নয়, চায় সমঝোতা। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কি সত্যিই শান্তির এই ভাষা বুঝতে আগ্রহী? ইসরায়েলের কর্মকর্তারা বারবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিচ্ছেন, কিন্তু জন ক্যারির বক্তব্য সেই হুমকির ভিত্তি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। বাস্তবতা হলো, ইরান এখন কূটনীতিতেও আত্মবিশ্বাসী এবং সামরিক প্রস্তুতিতেও বেশ শক্ত। যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের সামরিক বিশ্লেষকরাও তা স্বীকার করছেন। ইরানের পরমাণু ঘড়ির কাঁটা ঘুরছে, কিন্তু শেষ মুহূর্তে ট্রিগারে কার আঙুল থাকবে? ইসরায়েল, যুক্তরাষ্ট্র নাকি ইরানের? যুদ্ধ না শান্তি? এই মুহূর্তের ভবিষ্যৎ নির্ভর করছে তেহরানের ওপর নয়, বরং তেল আবিব আর ওয়াশিংটনের বাস্তবতাবোধের ওপর। ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরানের দুটি সুবিশাল পর্বত জাগ্রস ও আলবোর্স যে কোনো এক দুর্ভেদ্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। এক দৈত্যাকার পাহাড়গুলো ইহুদিবাদীদের হামলা থেকে ইরানকে রক্ষা করছে প্রাকৃতিক দুর্গ হিসেবে। অবাক করার মতো বিষয় হলো, ইরানের প্রতিরক্ষা শক্তির আসল রহস্য লুকিয়ে আছে এই পাহাড়গুলোর মধ্যেই। গত বছর ইসরায়েল ইরানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, কিন্তু ইরান তার প্রায় ৯০% সফলভাবে প্রতিহত করতে পেরেছে। এর পেছনে প্রধান ভূমিকা রেখেছে এই জাগ্রস ও আলবোর্স পাহাড়। কিন্তু কিভাবে এই প্রাকৃতিক পর্বতগুলো ইসরায়েলের আধুনিক অস্ত্রকেও হার মানিয়ে দিল? ইসরায়েলের মাথা ব্যথার নাম ইরানের পাহাড়ি দুর্গ। ইরানে হামলা চালাতে ইসরায়েলের কাছে এখন সবচেয়ে বড় বাধা এই জাগ্রস ও আলবোর্স পাহাড়। এর পেছনে লুকিয়ে আছে ইরানের সামরিক বাহিনীর এক গভীর কৌশল। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের আগ্রাসন রুখতে ইরান বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করে আসছে। এদেরকে প্রায়শই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা প্রক্সি গোষ্ঠী বলে থাকে। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী এবং ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীকে ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রতিরোধ বলয় গড়ে তুলতে ইরান অস্ত্র ও গোলা বারুদ দিয়ে সহযোগিতা করছে, এমনটাই অভিযোগ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হোয়াইট হাউসের। গত বছরের ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের একটি কনসুলেট ভবনে ইসরায়েলের সামরিক বাহিনী বিমান হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামিক রিভলিউশনের গার্ড কর্পস IRGCর ৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। এর প্রতিক্রিয়ায় ১৩ এপ্রিল IRGC ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে ৩০০-এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টা জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF ইরানের ইস্পাহান প্রদেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে বিমান হামলা চালায়।
এরপর জুলাই মাসে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর একজন কমান্ডারকে বিমান হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল। এতেও নেতানিয়াহু শান্ত হননি। একই মাসে তেহরানে স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে লক্ষ্য করে বোমা হামলা চালায় আইডিএফ, যেখানে ইসমাইল হানিয়া নিহত হন। যদিও ইসরায়েল এই হামলার দায় স্বীকার করেনি। নেতানিয়াহু বাহিনীর ধারাবাহিক বোমা হামলা থেকে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহও বাদ যাননি। এরপরই ইরানের প্রতিশোধের আগুন আবার জ্বলে ওঠে। 1 অক্টোবর নেতানিয়াহুর সামরিক আস্তানা লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস 2 নামে প্রায় 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে ইসরায়েল কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। নেতানিয়াহু গর্জে ওঠেন। 26 অক্টোবর ইসরায়েল ইরানের রাজধানী তেহরান জুড়ে কয়েক ঘণ্টা ধরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। আইডিএফ ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে ব্যাপক বিমান হামলা চালায়। এতে আইআরজিসির 4 সামরিক কর্মকর্তা সহ আরও একজন বেসামরিক নাগরিক নিহত হন। হামলার দায় স্বীকার করে নেতানিয়াহু বলেন, ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতাকে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছি। যে আমাদের উপর হামলা চালাবে আমরাও তাদের ছাড় দেব না। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় এত ক্ষয়ক্ষতির পর ইরান দাবি করছে তাদের পাহাড়গুলোই তেহরানকে মারাত্মক আঘাত থেকে রক্ষা করেছে। কিন্তু কিভাবে? জাগ্রস ও আলবোর্সের জাদুর রহস্য। ইসরায়েল থেকে ইরানের দূরত্ব 1000 কিলোমিটারেরও বেশি। ইসরায়েলের মতো দেশগুলোর সম্ভাব্য আক্রমণের মুখে ইরানের জাগ্রস ও আলবোর্স পর্বতমালা এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই পাহাড় দুটি কোনো সামরিক দুর্গ না হলেও তাদের ভৌগোলিক অবস্থানের কারণে ইরান কৌশলগত সুবিধা পাচ্ছে। ইরানের পশ্চিমাঞ্চলে ইরাক সীমান্ত সংলগ্ন এলাকায় জাগ্রস পাহাড়ের অবস্থান। এই পাহাড়ের ভেতরে অথবা নিচে আয়াতুল্লাহ আলী খামেনি দেশ ক্ষেপণাস্ত্র সাইলো, সামরিক স্থাপনা এবং কমান্ড সেন্টার তৈরি করেছে। এগুলো ইসরায়েলের সব প্রচলিত বোমা হামলার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ বলয় তৈরি করছে। এমনকি ইসরায়েলে হামলা চালানোর জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ইউএভি সিস্টেম এবং অন্যান্য কৌশলগত অস্ত্র এখানেই সংরক্ষণ করেছে ইরান। তেহরান টাইমস সংবাদ মাধ্যম এই বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের বিজ্ঞানীরা বাভার 373 এবং রাদ 2 মডেলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছেন, যা রাশিয়ার তৈরি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আদলেই তৈরি। নেতানিয়াহু বাহিনীর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ইরানের এই বাভার 373 এবং রাদ 2 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে পরাজিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মূলত ইরানের এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোই আলবোর্স ও জাগ্রস পাহাড়ে লুকিয়ে রাখা হয়েছে। অন্যদিকে ইরানের উত্তরাঞ্চলে কাস্পিয়ান সাগরের কাছে অবস্থিত দেশটির সুবিশাল পাহাড় আলবোর্স, যা তেহরান ও দেশটির উত্তরের শহরগুলোকে ইসরায়েলের হামলা থেকে রক্ষা করে আসছে। এসব দুর্গম অঞ্চলের কারণে শত্রুপক্ষ স্যাটেলাইট বা ড্রোনের মাধ্যমে গোয়েন্দা নজরদারি চালাতে হিমশিম খাচ্ছে। ইসরায়েলের এজেন্টদের জন্য দূরবর্তী পাহাড়ি এলাকায় কাজ করা অনেক কঠিন, যা ইরানকে শত্রুপক্ষের হামলা থেকে রক্ষা করছে। ইসরায়েলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান এবার 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে। এগুলোতে নতুন প্রজন্মের হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত করেছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। পাহাড়ের পর এই ক্ষেপণাস্ত্র শহরগুলো ইরানকে রক্ষায় নতুন ঢাল হিসেবে কাজ করছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন তুঙ্গে, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলার হুমকি দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি ইরান পারমাণবিক ইস্যুতে সমঝোতায় না আসে তাহলে সামরিক পদক্ষেপ নিতে তিনি দ্বিধা করবেন না। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে। কিন্তু মার্কিন প্রশাসনও জানে ইরানে হামলা চালানো মোটেই সহজ কাজ নয়। তাই ট্রাম্প কূটনৈতিক সমাধানের পথ খুঁজছেন। বিশ্লেষকদের আশঙ্কা, যদি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সমাধান না হয় তাহলে মধ্যপ্রাচ্যের পুরো চিত্রই বদলে যেতে পারে। বৈশ্বিক দাবার ছকে চীনের চাল। যদি মার্কিন প্রশাসন ইরানের আক্রমণ করে বসে তাহলে বিশ্ব জুড়ে এর নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাবে। এই বৈশ্বিক দাবার ছকের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়, চীন। মধ্যপ্রাচ্যে ইরান এক শক্তিশালী আঞ্চলিক শক্তি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে পশ্চিমা বলয়ের জন্য হুমকি হিসেবে দেখে, কারণ ইরানের রয়েছে পারমাণবিক শক্তি এবং আঞ্চলিক প্রভাব। আয়াতুল্লাহ আলী খামেনির দেশ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে একটি আঞ্চলিক ফ্রন্ট তৈরি করেছে, যার মধ্যে রয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী, লেবাননের প্রতিরোধ গোষ্ঠী এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়। মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের প্রস্তুতি।
সম্প্রতি ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। লোহিত সাগরে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সাথে যোগ দিয়েছে আরেকটি রণতরী ইউএসএস কার্ল ভিনসন। এছাড়া ভারত মহাসাগরের ডিয়াগো গার্সিয়া দ্বীপে অবস্থিত ব্রিটিশ আমেরিকান নৌ ঘাঁটিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ড B-2 মডেলের বোমারু বিমান মোতায়েন করেছে। অন্যদিকে ইসরায়েলও ইরানে হামলার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে। ইরানের কঠোর হুঁশিয়ারি। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে ইরানও তীব্র সোচ্চার। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ পেলেই IRGC মার্কিন ঘাঁটিগুলোতে ঝাঁপিয়ে পড়বে। চীনের কৌশলগত মিত্রতা এক অন্য গল্প। চীনের কাছে ইরান শুধু একটি দেশ নয়, তেহরানকে তারা কৌশলগত অংশীদার হিসেবে দেখে। সম্প্রতি ওমান উপসাগরের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে ইরান। আঞ্চলিক সন্ত্রাসবাদ দমনের উপর জোর দিতেই এই তিন মিত্র দেশ এমন পদক্ষেপ নিয়েছে। ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি হলে বেইজিং ও মস্কোকেও কড়া প্রতিক্রিয়া দিতে দেখা যায়। মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে চীন ও রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার ইরানের আছে। যুক্তরাষ্ট্রকে তাদের হস্তক্ষেপ বেআইনি বলে উল্লেখ করেছে বেইজিং ও মস্কো। ডলারকে বৃদ্ধাঙ্গুলি, নতুন অর্থনৈতিক সম্পর্ক। 2021 সালের মার্চে ইরান ও চীন 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করে। এই চুক্তির মাধ্যমে চীন ইরানের জ্বালানি ও অবকাঠামো খাতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। বিনিময়ে বেইজিংকে জ্বালানি তেল সরবরাহের উপর বিশেষ ছাড় দিয়েছে তেহরান। সম্প্রতি মার্কিন প্রশাসন চীন ও ইরানের জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা জারি করলে কিছুটা সমস্যা তৈরি হয়। তবে মার্কিন ডলারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চীনা মুদ্রা ইউয়ান দিয়েই এখন চীন ও ইরান লেনদেন সারছে। যদি যুদ্ধ বাঁধে চীন কি করবে? বিশ্লেষকরা বলছেন, যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা চালায় তাহলে চীন 3 ধরনের পদক্ষেপ নিতে পারে। 1. কূটনৈতিক নিন্দা। চীন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানাবে এবং দুই পক্ষকে শান্তির জন্য আহ্বান জানাবে। যেহেতু চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তাই ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিষয়টি নিয়ে জরুরি বৈঠকও ডাকতে পারে বেইজিং। 2. অর্থনৈতিক সমর্থন। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন ইরান থেকে জ্বালানি তেল কেনা বাড়াতে পারে, যা অর্থনৈতিকভাবে তেহরানকে শক্তিশালী করবে। তবে চীন সামরিকভাবে সরাসরি কোনো হস্তক্ষেপ করবে না। 3. ভূ রাজনৈতিক কৌশল। বিশ্লেষকরা আরও বলছেন, যদি মার্কিন প্রশাসন চীনের জ্বালানি নিরাপত্তা কোনোভাবে ব্যাহত করে এবং বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে চীন শক্তিশালী ভূ রাজনৈতিক পদক্ষেপ নিতে পারে। এমনকি দক্ষিণ চীন সাগরে সামরিক অবস্থানও বৃদ্ধি করতে পারে বেইজিং। মধ্যপ্রাচ্যের আকাশ কি ফের বারুদের গন্ধে ভারী হয়ে উঠবে? যুদ্ধ যেন দরজায় কড়া নাড়ছে। ইসরায়েল যেমন প্রস্তুত, তেমনি ইরানও বসে নেই। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিশ্ব দেখতে যাচ্ছে ইরানের অপারেশন ট্রু প্রমিস 3। ধারণা করা হচ্ছে এই অপারেশন আগের চেয়ে কমপক্ষে 3 গুণ বেশি শক্তিশালী হবে। কিন্তু কিভাবে ইরান এই ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন করবে? চলুন জেনে নিই তার আদ্যোপান্ত। ইরানের আকাশে এখন থমথমে অবস্থা। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এক বিশাল বিস্ফোরণ। যে আগুন একবারে জ্বলে উঠেছে তা সহজে নিভে যাওয়ার নয়। ইসরায়েল হামলার জন্য প্রস্তুত, কিন্তু ইরানও চুপচাপ বসে নেই। তারা নিয়ে এসেছে এক প্রতিশোধের মহাকাব্য, অপারেশন ট্রু প্রমিস 3। একসময় ইসরায়েল আর যুক্তরাষ্ট্র ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে কোণঠাসা করতে চেয়েছিল, ভেঙে ফেলতে চেয়েছিল তাদের অর্থনীতি। কিন্তু সেই ইরান এখন বদলে গেছে। তাদের হাতে আছে ভয়ঙ্কর হাইপারসনিক অস্ত্র। এই অস্ত্রগুলো এতটাই উন্নত যে চোখের পলকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং নিজেই লক্ষ্যবস্তু নির্বাচন করতে পারে। সবচেয়ে বড় কথা, কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এগুলো ঠেকানো প্রায় অসম্ভব। নতুন করে আলোচনা এসেছে কাশেম বাসেল নামের এক ভয়াল ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা 1200 কিলোমিটার পর্যন্ত। এটি ছোড়া মানেই শত্রুপক্ষের জন্য নিশ্চিত ধ্বংস।
শুধু অস্ত্র বানালেই তো হয় না, দরকার সেগুলোকে সুরক্ষিত রাখার জায়গা। ইরান ঠিক সেটাই করেছে। পাহাড়ের গভীরে মাটির নিচে তারা তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আন্ডারগ্রাউন্ড মিসাইল ঘাঁটি। স্যাটেলাইট বা বিমান হামলা করেও এই ঘাঁটিগুলো খুঁজে পাওয়া বা ধ্বংস করা অসম্ভব। ধারণা করা হচ্ছে এই লুকানো ঘাঁটি থেকেই শুরু হবে ট্রু প্রমিস 3 এর ধ্বংসযজ্ঞ। ইসরায়েল হয়তো ভাবছে ইরানের প্রতিরোধের অক্ষও দুর্বল হয়ে গেছে, কিন্তু বাস্তবতা বলছে উল্টোটা। ইয়েমেন থেকে ব্যালিস্টিক মিসাইল সরাসরি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে ছোড়া হচ্ছে। অন্যদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ শত শত রকেট লঞ্চার সাজিয়ে রেখেছে। ইরানের রিভলিউশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল হোসেন সালামিও যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন তার কণ্ঠে। এইবার প্রতিশোধ হবে ভয়াবহ। 3 ধাপের ধ্বংসাত্মক পরিকল্পনা। এবারের অপারেশন শুধু এক দফার হবে না, এটি হবে 3 ধাপের ধ্বংসাত্মক পরিকল্পনা। প্রথম ধাপ, প্রথমে আঘাত আসবে ইসরায়েলের এয়ারবেস এবং রাডার সিস্টেমে। দ্বিতীয় ধাপ, এরপর সীমান্ত থেকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ঝরে পড়বে। তৃতীয় ধাপ, সবশেষে আন্ডারগ্রাউন্ড ঘাঁটি থেকে ইরানের হাইপারসনিক মিসাইল নেমে আসবে। এই আঘাত যদি শুরু হয়, ইসরায়েল কতক্ষণ টিকে থাকবে তা বলা মুশকিল। ইতিহাসের পুনরাবৃত্তি নাকি নতুন অধ্যায়? ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ইরান যখন প্রতিশোধের কথা বলেছে, তারা শুধু হুমকি দেয়নি, কাজ করে দেখিয়েছে। 2024 সালের এপ্রিলে এবং অক্টোবরে চালানো তাদের ট্রু প্রমিস এবং ট্রু প্রমিস 2 অপারেশন ইসরায়েলের ঘুম কেড়ে নিয়েছিল। আর এখন সামনে আসছে তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ধাক্কা, ট্রু প্রমিস 3। প্রশ্ন হলো, এটা কি শুধুই ইরান বনাম ইসরায়েলের যুদ্ধ হবে, নাকি এতে যুক্তরাষ্ট্র, ইয়েমেন, লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়বে? উত্তর এখনো অজানা। মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্যকর খবর। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। সিএনএন-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই সব বিস্ফোরক তথ্য, যা গোটা বিশ্বকে ফেলেছে নতুন করে চিন্তায়। মার্কিন গোয়েন্দাদের হাতে এসেছে নতুন তথ্য, যা ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে আঘাত হানার জন্য প্রস্তুত হচ্ছে। এই খবর এমন এক সময় এলো যখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তি করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। তাহলে কি নেতানিয়াহু ট্রাম্পকে বুড়ো আঙ্গুল দেখিয়েই হামলা চালাবেন? সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইন্টারসেপ্টেড ইসরায়েল কমিউনিকেশনস থেকে আসন্ন হামলার ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন গোয়েন্দারা ইসরায়েলি সামরিক প্রস্তুতির অংশ হিসেবে বিমানবাহী অস্ত্রের চলাচল এবং আকাশে যুদ্ধ মহড়া পর্যবেক্ষণ করেছে। এই প্রস্তুতিগুলো স্পষ্টত ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল বড় সড় কিছুর পরিকল্পনা করছে। মার্কিন কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, এই ধরনের হামলা হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি নির্লজ্জ বিচ্ছেদ। কারণ ট্রাম্প প্রশাসন বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি নতুন চুক্তি করার চেষ্টা করছে। গাজা যুদ্ধের পর এমনিতেই মধ্যপ্রাচ্য উত্তেজনা চরমে। এমন পরিস্থিতিতে ইরানের উপর যে কোনো ইসরায়েলি হামলা এই অঞ্চলে একটি বিস্তৃত আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন ধরে এড়াতে চেয়েছিল। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি নেতারা এই হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এমনকি মার্কিন সরকারের মধ্যেও এই বিষয়ে মতবিরোধ রয়েছে। তবে গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক ব্যক্তি সিএনএনকে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা গত কয়েক মাসে ব্যাপকভাবে বেড়ে গেছে। সূত্র জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে এমন কোনো চুক্তিতে পৌঁছায় যাতে তেহরানকে সব ইউরেনিয়াম পরিত্যাগ করতে হবে না, তাহলে ইসরায়েলের হামলার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন যদি তার প্রশাসনের পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হয়। কিন্তু ইসরায়েল মনে করে মার্কিন সহায়তা ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করার ক্ষমতা তাদের নেই। এর জন্য প্রয়োজন মধ্য আকাশে জ্বালানি ভরা এবং ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে আঘাত হানার মতো শক্তিশালী বোমা।
একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এমন একটি খারাপ চুক্তি নিয়ে আলোচনা করে যা ইসরায়েল মেনে নিতে পারে না, তাহলে ইসরায়েল নিজেরাই সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। ট্রাম্প যদি খারাপ চুক্তির জন্য মীমাংসা করতে চলেছেন, তাহলে ইসরায়েলের চুক্তিটি ভেঙে ফেলার চেষ্টা করার সম্ভাবনা বেশি। ইসরায়েলিরা এই বিষয়ে তাদের মনোভাব যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে উভয়ভাবেই জানিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দাবিকে অতিরঞ্জিত ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন। তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এমন মার্কিন দাবিকে তিনি কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন। তিনি মার্কিন প্রশাসনের সঙ্গে নতুন পরমাণু চুক্তি আদৌ সফলতার মুখ দেখবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। ইরান সবসময়ই তাদের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের উপর জোর দিয়েছে। তাদের সামরিক শক্তি উপেক্ষা করার মতো নয়। ভূগর্ভস্থ স্থাপনা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস বা ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় তাৎক্ষণিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করেনি। রয়টার্সও এই খবরের সত্যতা নিশ্চিত হতে পারেনি। তবে এই প্রতিবেদন মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। ইসরায়েলের এই সম্ভাব্য হামলা কি সত্যি মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের সূচনা করবে, নাকি কূটনৈতিক প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হবে? ইরানের পারমাণবিক কর্মসূচি কিভাবে বিশ্ব কূটনীতিতে একটি সংকটে পরিণত হয়েছে? ইরানের পারমাণবিক কর্মসূচি গত 20 বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। একের পর এক মার্কিন প্রেসিডেন্ট এলে ইরানের ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ হয়েছে, যার ফলে এই অঞ্চলে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইরান সবসময় বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ যেভাবে বাড়াচ্ছে তা পশ্চিমা দেশগুলোকে চিন্তিত করে তুলেছে। এতে করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এমনকি সামরিক পদক্ষেপ নেওয়ার কথাও বলেছে। ইরান এই কর্মসূচি কখন ও কেন শুরু করেছিল? 1950-এর দশকে ইরানের তৎকালীন রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভির সময়ে পারমাণবিক কর্মসূচি শুরু হয়। এটি ছিল যুক্তরাষ্ট্রের সহায়তায় চালানো একটি উদ্যোগ, যার মাধ্যমে মিত্র দেশগুলোতে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ানো হতো। তখন আমেরিকা তেহরান বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা চুল্লি তৈরি করতে ইরানকে সাহায্য করে। শাহ চেয়েছিলেন দেশের শহরগুলোতে পারমাণবিক শক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হোক এবং একই সাথে ইরানের বৈজ্ঞানিক মর্যাদাও বাড়ুক। 1970-এর দশকে ইরান ফ্রান্স ও পশ্চিম জার্মানির সঙ্গে বেশ কয়েকটি পারমাণবিক চুল্লি তৈরির চুক্তি করে। আমেরিকাও তখন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করা ও পুনর্প্রক্রিয়াকরণের অনুমতি দেয়। এই প্রযুক্তি খুবই সংবেদনশীল, কারণ এটি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি বা অস্ত্র উভয়ের জন্যই জ্বালানি তৈরি করতে পারে। তখন পশ্চিমা দেশগুলো ইরানকে বিশ্বাসযোগ্য মিত্র হিসেবে দেখত, তাই এই কর্মসূচি নিয়ে তেমন সমালোচনা ছিল না। কিন্তু 1979 সালে ইসলামী বিপ্লব ঘটার পর পুরো চিত্র পাল্টে যায়। ইসলামী বিপ্লবের পর কি হয়? শাহকে সরিয়ে দিয়ে যখন রুহুল্লাহ খোমেনি ইসলামিক প্রজাতন্ত্র গঠন করলেন, তখন ইরানের বেশিরভাগ পারমাণবিক কাজ বন্ধ হয়ে যায়। বিদেশি দেশগুলো সহযোগিতা বন্ধ করে দেয়, অনেক স্থাপনা পরিত্যক্ত হয় বা অসম্পূর্ণ থেকে যায়। নতুন নেতৃত্ব তখন পারমাণবিক কর্মসূচিকে গুরুত্ব দেয়নি, কারণ তারা পশ্চিমাদের প্রভাব নিয়ে চিন্তিত ছিল এবং ইরাকের সঙ্গে যুদ্ধও চলছিল। কিন্তু 1980-এর দশকের শেষ এবং 1990-এর দশকের শুরুতে ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করে। তারা রাশিয়া ও পাকিস্তানের সঙ্গে চুক্তি করে এবং নাতানজ ও আরাকের মতো স্থানে কাজ বাড়াতে থাকে। কিছু কাজ গোপনে চলায় বিশ্ব জুড়ে সন্দেহ তৈরি হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এসব কাজ সম্পর্কে শুরুতে জানত না, ফলে ইরান কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজ করছে কিনা এই প্রশ্ন উঠতে থাকে। পারমাণবিক অচলাবস্থার পেছনে কি ঘটেছিল? 2002 সালে ইরানের একটি বিরোধী রাজনৈতিক দল ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স প্রকাশ করে যে নাতানজ ও আরাকে দুটি গোপন পারমাণবিক স্থাপনা রয়েছে। এতে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতবাক হয় এবং জাতিসংঘের IAEA তদন্ত শুরু করে। পরিদর্শনে দেখা যায় ইরান এমন কিছু পরীক্ষা চালিয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগে।
যেমন উচ্চ বিস্ফোরক পরীক্ষা ও ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড ডিজাইন করা। ইরান দাবি করে তারা কেবল পারমাণবিক বিদ্যুৎ তৈরি করতে চায়, বোমা নয়। কিন্তু যেহেতু তারা এই কাজগুলো গোপন রেখেছিল, এটি পারমাণবিক অস্ত্র না ছড়ানোর চুক্তির শর্ত লঙ্ঘন করে। এর পাল্টা হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একাধিক প্রস্তাব গ্রহণ করে এবং ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার নির্দেশ দেয়। ইরানের প্রতিরক্ষা, জ্বালানি এবং ব্যাংক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর পরের দশকে এই উত্তেজনা আরও বেড়ে যায়। 2015 সালের পারমাণবিক চুক্তির লক্ষ্য কি ছিল? দীর্ঘ আলোচনার পর ইরান এবং বিশ্বের 6টি বড় শক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন 2015 সালে যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা বা JCPOA-তে চুক্তি করে। যুক্তরাষ্ট্র কেন চুক্তি থেকে সরে গেল? 2018 সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন চুক্তিটি ইরানকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করাতে ব্যর্থ হয়েছে। তাই তিনি এই চুক্তিকে ভুল বলে আখ্যা দেন এবং ইরানের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেন। তার কথায় এটাই ছিল সর্বোচ্চ চাপ কৌশল, যার মাধ্যমে ইরানকে আরও কড়া শর্তে রাজি করানো হবে। ট্রাম্প বলেন, আমি যদি ইরানের জায়গায় থাকতাম আমিও হয়তো নতুন চুক্তিতে রাজি হতাম না, কিন্তু বাস্তবে একসময় তারা নতুন ও স্থায়ী চুক্তিতে যেতে চাইবে। IAEA নিশ্চিত করে যে 2018 সালের মে, অগস্ট ও নভেম্বর এবং 2019 সালের শুরু পর্যন্ত ইরান চুক্তির শর্ত মান্য করেছিল। কিন্তু জো বাইডেন নির্বাচিত হওয়ার পর এবং তার ক্ষমতা গ্রহণের আগেই 2021 সালের 4 জানুয়ারি ইরান তাদের ফর্দ স্থাপনায় আবার 20% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। তারা IAEA-কে স্থাপনা পরিদর্শনে বাধা দেয় এবং এপ্রিল থেকে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করে, যা চুক্তির 3.67% সীমা থেকে অনেক বেশি। IAEA বলছে এখন ইরানের কাছে চুক্তির সীমার চেয়েও বেশি পরিমাণ 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বাইডেন প্রশাসন ট্রাম্পের চুক্তি থেকে সরে যাওয়াকেই দায়ী করে, কিন্তু ট্রাম্পের শেষ সময়ে ইরান বড় কোনো চুক্তি লঙ্ঘন করেনি। ইরান কি পারমাণবিক অস্ত্র বানানোর কাছাকাছি? মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, এখন যদি ইরান চায় তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক বোমা তৈরির মতো ইউরেনিয়াম তৈরি করতে পারবে। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী লারিজানি বলেন, আপনারা যদি ইরানকে চাপে ফেলেন তাহলে তারা হয়তো পারমাণবিক অস্ত্র বানানোর পথ বেছে নিতে বাধ্য হবে, কারণ নিজেদের রক্ষা করা তাদের দায়িত্ব। IAEA বলেছে তারা এমন কিছু ইউরেনিয়ামের চিহ্ন পেয়েছে যেগুলো কোথায় রাখা হয়েছে তা জানা নেই। ইরান এখনও সেসব বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেয়নি। ইরানের সরকারি অবস্থান কি? ইরান এখনও বলছে তাদের কর্মসূচি একেবারে শান্তিপূর্ণ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমরা গণবিধ্বংসী অস্ত্রের বিরোধী এবং আমাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, এটাই আমাদের স্পষ্ট অবস্থান। তবে কর্মকর্তারা প্রায়ই আত্মরক্ষার প্রয়োজনে সতর্কতার কথা বলেন। বাঘাই জানান, সর্বোচ্চ নেতা বলেছেন দেশের প্রতিরক্ষার জন্য যতটা দরকার ততটাই প্রস্তুত থাকবে ইরান। ইরানের নেতারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগ্রাসী হিসেবে তুলে ধরেন। 2025 সালের মার্চে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সবসময় শত্রুতা করে এসেছে, তারা আমাদের আক্রমণের হুমকি দিচ্ছে, আমরা এটা খুব একটা সম্ভাব্য মনে করি না, তবে তারা যদি কিছু মনে করে তাহলে আমরা তীব্র প্রতিশোধ নেব। এখন যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা করছে কেন? দুই দেশের কর্মকর্তারা এখন ওমানে আলোচনা করেছেন চুক্তি পুনরুজ্জীবনের আশায়। ইসরায়েলের ভূমিকা কি? ইসরায়েল সবসময় এই চুক্তির বিরোধিতা করেছে এবং পারমাণবিক শক্তিধর ইরানকে নিজেদের অস্তিত্বের হুমকি বলে মনে করে। অনেক পশ্চিমা সংবাদ মাধ্যম বলেছে ইসরায়েল গোপনে ইরানের বিজ্ঞানীদের হত্যা এবং পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে হামলার পরিকল্পনা করেছে। যদিও ইসরায়েল সরাসরি এসব দায় স্বীকার করেনি, তারা বলেছে কূটনীতি ব্যর্থ হলে তারা নিজেরা ব্যবস্থা নেবে। ইরান বলছে ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্র এবং অতীতের হামলাগুলো তাদের এই কর্মসূচিকে যৌক্তিক করে তোলে। এখন কি ঘটছে? ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার নতুন রেকর্ড করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে B-2 বোমারু বিমান মোতায়েন করেছে। তেহরান হুমকি দিয়েছে তারা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলো ব্যবহার করতে পারে। এই পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলছে ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্য।
উভয় পক্ষই বলছে তারা আলোচনার পক্ষে, কিন্তু দুপক্ষের মধ্যে গভীর অবিশ্বাস রয়েছে। যুক্তরাষ্ট্র চায় কঠিন শর্তে চুক্তি হোক, আর ইরান চায় নিষেধাজ্ঞা উঠে যাক এবং নতুন করে আবার চুক্তি যেন ভেঙে না যায় সেই নিশ্চয়তা। এই আলোচনার সাফল্য শুধু ইরানের পারমাণবিক ভবিষ্যৎ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো নির্ধারণ করতে পারে আগামী কয়েক দশকের জন্য। আলোচনার টেবিল যেন এক দাবার বোর্ড, এক পৃষ্ঠায় তেহরান, অন্য পৃষ্ঠায় ওয়াশিংটন, ছায়ায় দাঁড়িয়ে তেল আবিব, আর মাঝে বিশ্ব দম আটকে বসে আছে চূড়ান্ত খেলাটি দেখবে বলে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। সংস্থার মতে ইরান এখন পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এ খবর শোনার পর মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্বে উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হলো? সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ইরান। দেশটির শক্তি শুধু তার আয়তনের কারণে নয়, বরং তাদের অদম্য আত্মবিশ্বাসের কারণে। পারস্য উপসাগরীয় এই দেশের দৃঢ় মনোবল এবং অগ্রযাত্রার কারণে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে প্রায়ই তেহরানের নাম উঠে আসে। ইরানের সামরিক সাফল্য দেখে মনে হয় তাদের সামনে কোনো বাধা নেই, তারা যেন নিরবিচ্ছিন্ন গতিতে এগিয়ে চলেছে। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন, কারণ ইরানের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হল যুক্তরাষ্ট্র, বিশ্ব রাজনীতির অন্যতম শক্তিধর দেশ। কিন্তু কেন ইরানের বিরুদ্ধে এত নিষেধাজ্ঞা আর কঠোরতা? এর মূল কারণ হল ইরানের পারমাণবিক শক্তি অর্জনের আকাঙ্ক্ষা। বিশেষজ্ঞদের মতে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার একেবারে দ্বারপ্রান্তে। বহুদিন ধরে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছিল ইরান খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরির ক্ষমতা অর্জন করতে পারে। এবার IAEA জানিয়েছে ইরান 6টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে। IAEA এর মতে ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সব উপাদান মজুদ রয়েছে। তবে ইরানের এই অর্জন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ ইরান যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমে যেতে পারে। তাই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব ইরানকে থামানোর জন্য নানা কৌশল অবলম্বন করছে। ইরানকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র একের পর এক পদক্ষেপ নিচ্ছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি, এমনকি ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার জন্য চুক্তির চাপ, এসব কৌশল নিয়েই এগোচ্ছে পশ্চিমারা। তবে ইরানি নেতারা এসব হুমকিতে বিচলিত নন। তাদের বক্তব্য স্পষ্ট, ইরানকে দমানো এত সহজ নয়। যুক্তরাষ্ট্র এখন ইরানের ওপর চরম চাপ প্রয়োগ করছে, তখন ইরানও দিয়েছে শক্ত প্রতিরোধের ঘোষণা। দেশটির প্রেসিডেন্ট সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, এসো আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করো। যদি 100টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করো তাহলে আমরা 1000টি নতুন স্থাপনা তৈরি করব। তেহরান আরও স্পষ্ট করে দিয়েছে, যদি শত্রুরা একটুও ভুল করে তাহলে তার ভয়াবহ পরিণতি হবে। ইরানের হাত যে কোনো মুহূর্তে ট্রিগারে চলে যাবে। সামান্য উস্কানি পেলেই তারা পাল্টা জবাব দিতে পিছপা হবে না। এখন আর কোনো কিছুই ইরানকে থামাতে পারবে না। দেশটি এগিয়ে চলেছে দুর্বার গতিতে, পশ্চিমাদের কোনো শাসন নিষেধের তোয়াক্কা না করে। এরই মধ্যে ইরানের পারমাণবিক শক্তি অর্জনের এই সাফল্য বিশ্বকে অবাক করে দিয়েছে। ইরানের এমন আত্মবিশ্বাস যেন যুক্তরাষ্ট্রের গলায় কাঁটার মতো বিঁধছে। আর তাই ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন সময় থেকে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। দ্বিতীয় মেয়াদে ফেরার পরও তার একই নীতি অব্যাহত ছিল। তবে বাস্তবতা হলো ট্রাম্পের এসব নিষেধাজ্ঞা কোনো কাজে আসেনি। এত বাধার পরও ইরান তার কূটনৈতিক দক্ষতা আর অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে পারমাণবিক শক্তির পথে এগিয়ে গেছে, যা আজ বিশ্ববাসীর কাছে এক বিস্ময়। 2019 সাল থেকেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান ইউরেনিয়াম সংগ্রহের দিকে মনোযোগ দেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্যই তারা এই উদ্যোগ নেয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মতে সাধারণত 90% বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়, আর ইরানের কাছে বর্তমানে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। এই বিষয়ে IAEA প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে বর্তমানে 250 কেজি ইউরেনিয়াম রয়েছে,
যার বিশুদ্ধতার মাত্রা 60% ছাড়িয়ে গেছে। যদি দেশটি আরও ইউরেনিয়াম বিশুদ্ধ করতে পারে তাহলে তারা 6টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এ কারণেই এখন ইরানের সঙ্গে আলোচনা করা জরুরি বলে মনে করছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ইরান এই বিষয়ে কড়া বার্তা দিয়েছে। তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে সতর্ক করে বলেছে যেন তারা কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত না নেয় এবং ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি স্পষ্টভাবে বলেছেন, IAEA এর উচিত রাজনীতি থেকে দূরে থেকে শুধু পেশাদারভাবে কাজ করা। তিনি আরও জানান, ইরান সবসময়ই জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে IAEA এর মাধ্যমে একটি নেতিবাচক প্রতিবেদন তৈরি করানোর চেষ্টা করছে, যা ইরান কোনোভাবেই মেনে নেবে না। তিনি সংস্থাটিকে আহ্বান জানিয়েছেন যেন তারা নিরপেক্ষ থেকে আইন মেনে চলে এবং কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে। তেহরানের কড়া সতর্কবার্তার পরও পারমাণবিক ইস্যুতে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকা বেশ উদ্বেগজনক। পারমাণবিক আলোচনা শুরু না হওয়ায় সমস্যাটা আরও জটিল হচ্ছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বাধা এবং ইরানের ওপর দেশটির একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। কিন্তু তার এই অবস্থান নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠছে, IAEA কি সত্যিই নিরপেক্ষ নাকি পশ্চিমাদের পক্ষেই কথা বলছে? আগে থেকেই যুক্তরাষ্ট্রপন্থী মনোভাবের জন্য ইরান সংস্থাটিকে সতর্ক করেছিল রাজনীতি থেকে দূরে থাকার ব্যাপারে। তবে এবার আর মৃদু সতর্কতা নয়, সর্বোচ্চ কঠোরভাবে IAEA কে সতর্ক করল তেহরান। দীর্ঘদিন ধরে ইরান সংস্থাটিকে নিরপেক্ষ থাকতে বলেছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। বরং দিন দিন IAEA যেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের মুখপাত্র হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, ইরান কি করবে? তারা কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে? যুদ্ধের গুঞ্জন, ইরানের পাল্টা আঘাত। ইরান যখন নিশ্চিতভাবে পারমাণবিক শক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের শেষ চেষ্টার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলার ছক কষছে। যখন যুদ্ধের গুঞ্জন বাতাসে ভাসছে, তখন ইরান জানিয়ে দিল, আর অপেক্ষা নয়, শত্রুদের জন্য আসছে তাদের বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের শক্তিশালী সামরিক অভিযানের ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর এক শীর্ষ কমান্ডার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। IRGC ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফজলি জানিয়েছেন, এর আগে ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এবার তৃতীয় ধাপ শুরু হবে পরিকল্পনা অনুযায়ী। এর আগে IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 ছিল শুধুই সতর্কবার্তা, মূল প্রতিশোধ এখনও নেওয়া হয়নি। এবার ট্রু প্রমিস 3 সম্পর্কে ইঙ্গিত দিয়ে জেনারেল সালামি স্পষ্ট করে বলেছেন, যদি শত্রুরা তাদের ষড়যন্ত্র চালিয়ে যায় তাহলে এবার ইরান এমন আঘাত করবে যা আগে কখনো কেউ দেখেনি। তিনি আরও বলেন, আজকের ইরান আগের চেয়ে অনেক শক্তিশালী। আমরা এতটাই ক্ষমতাধর যে পুরো বিশ্ব কাঁপিয়ে দিতে পারি। আমাদের শক্তি শত্রুদের কল্পনার বাইরে। ইতোমধ্যেই ইরান তার শক্তিশালী অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে, যা শত্রুদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। নর্থ কোরিয়ার নকশার উপর ভিত্তি করে ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান। এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইউরোপে উড়ে গিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। গোপন পারমাণবিক কর্মসূচি। NCRI এর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান 2টি গোপন স্থাপনায় এসব অস্ত্র তৈরি করছে, যেখানে আসলে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। তেহরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা ইউরোপের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য যথেষ্ট। এই মিসাইল তৈরির কার্যক্রম ভূগর্ভস্থ সাইটে পরিচালিত হচ্ছে, যাতে গোয়েন্দা নজরদারি থেকে বাঁচা যায়।
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই স্যাটেলাইটগুলোর গোপনীয়তা নিশ্চিত করতে কনক্রিট প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। তবে ইরানের দাবি এটি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি প্রদর্শনী মাত্র। ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল। সম্প্রতি ইরান তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল এতেমাদ উন্মোচন করেছে, যা 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল কেন্দ্র পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। এই ওয়ারহেড গাহেম-100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা আরও উন্নত মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। NCRI এর দাবি IRGC আগামী কয়েক মাসের মধ্যে উন্নত গাহেম-100 রকেটের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। ইরানের গোপন পরীক্ষাগার। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে, যা 2005 সাল থেকে সম্প্রসারিত হচ্ছে। এখানে সিমোর্গ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চলছে, যা উত্তর কোরিয়ার নকশার ভিত্তিতে তৈরি। NCRI আরও দাবি করেছে ইরান তার গোপন কর্মসূচিকে মহাকাশ গবেষণা কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায় সহজে সন্দেহ করতে না পারে। এই লক্ষ্যে খামেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করা হয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে জোট। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করব। আমেরিকার একতরফা ও স্বৈরাচারী নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। সম্প্রতি রাশিয়ার সঙ্গে 20 বছরের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। প্রথমবারের মতো ক্রেমলিন সফরে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। সামরিক মহড়া ও ট্রু প্রমিস 3। ইরান একটার পর একটা সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। তারা নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ও নিজেদের পারমাণবিক শক্তি আরও শক্তিশালী করছে। এখন প্রশ্ন উঠছে, ইরান কি বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে তার পারমাণবিক শক্তিমত্তার জানান দিতে যাচ্ছে? ইরান ও তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে আলোচনা বহু পুরনো। একদিকে চিরশত্রু ইসরায়েল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। এসব উপেক্ষা করে ইরান নিজেদের সামরিক ও পারমাণবিক শক্তিকে আরও এগিয়ে নিচ্ছে। আজকের ইরান আগের চেয়ে অনেক বেশি অপ্রতিরোধ্য এবং তাদের সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রমে তার সবচেয়ে বড় প্রমাণ। ইরান তার সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে, শত্রুদের বিরুদ্ধে অকল্পনীয় প্রতিক্রিয়ার হুমকি দিচ্ছে। খোররাম শাহরে 13টি দেশীয়ভাবে তৈরি জাহাজ যুক্ত করার মাধ্যমে ইরান তার নৌবহরকে শক্তিশালী করেছে। শত্রুদের ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC তাদের সামরিক প্রস্তুতি জোরদার করছে। এক বিবৃতিতে IRGC ইরানের সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সাথে সমন্বয় করে সামনের সারিতে সম্পূর্ণ প্রস্তুত থাকার উপর জোর দিয়েছে। IRGC নিশ্চিত করেছে যে তাদের বাহিনী সম্পূর্ণরূপে একত্রিত এবং ট্রিগারে আঙুল রেখে যে কোনো প্রতিকূল কর্মকাণ্ডের অকল্পনীয় প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। বিবৃতিতে আরও বলা হয়েছে, যে কোনো আগ্রাসনের বিপরীতে যথেষ্ট শক্তিশালী প্রতিশোধমূলক হামলা চালাবে। ইরানি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা ইরানের মর্যাদা ও সম্মানের নামে শেষ রক্তবিন্দু পর্যন্ত এই ভূমি রক্ষা করবে। তারা দেশের আঞ্চলিক অখণ্ডতা, স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষার জন্য তাদের প্রস্তুতির উপর জোর দিয়েছে। CNN এবং Axios উভয়ই জানিয়েছে, আলোচনা ভেঙে গেলে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলির বিরুদ্ধে দ্রুত সামরিক হামলার পরিকল্পনা তৈরি করছে। একজন ইসরায়েলি কর্মকর্তা Axiosকে বলেছেন, একটি সফল হামলার জন্য কার্যকরী উইন্ডো শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে। এই হুমকির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘের মহাসচিব এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA কে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে সতর্ক করে দিয়েছেন যে ইরান সম্ভাব্য ইসরায়েলি আক্রমণ থেকে রক্ষা পেতে তাদের পারমাণবিক উপকরণ স্থানান্তর করতে পারে। তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং সম্পূর্ণরূপে IAEA সুরক্ষার সাথে সঙ্গতিপূর্ণ। জোর দিয়ে বলেন, ইরানের স্থাপনাগুলিতে নাশকতা বা আক্রমণের যে কোনো প্রচেষ্টার একটি চূড়ান্ত প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।
একই চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি আগ্রাসনকে উৎসাহিত করার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছেন। ইরান ইসরায়েলি সরকারের যে কোনো দুঃসাহসিকতার বিরুদ্ধে দৃঢ়ভাবে সতর্ক করে এবং এই সরকারের যে কোনো হুমকি বা বেআইনি কর্মকাণ্ডের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে। ইরান তার সামুদ্রিক নৌবহরে 13টি স্থানীয়ভাবে নির্মিত জাহাজ যুক্ত করেছে। প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতিতে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী খুররামশাহরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। নতুন অন্তর্ভুক্ত জাহাজগুলির মধ্যে রয়েছে 4টি টাগবোট, প্রতিটি 1800 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন এবং 9টি উন্নত অনুসন্ধান ও উদ্ধার জাহাজ। দেশের সামুদ্রিক নিরাপত্তা এবং স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এগুলি আনুষ্ঠানিকভাবে ইরানের বন্দর ও সমুদ্র সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় উল্লেখ করেছে, নতুন জাহাজগুলি দেশীয়ভাবে বিকশিত কিছু সবচেয়ে অত্যাধুনিক এবং জটিল সিস্টেমে সজ্জিত। এগুলি সমস্ত আন্তর্জাতিক সামুদ্রিক মান পূরণ করে। ইরানের এই সামরিক প্রস্তুতি এবং হুমকির মুখে তাদের কঠোর অবস্থান পশ্চিমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। ইরানের ওপর হামলা নিয়ে ইসরায়েলের গোপন তৎপরতা, ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টার কি হবে? নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তি করার চেষ্টা করছেন, তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা চালানোর হুমকি দিচ্ছেন। এই পরিস্থিতি ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। নেতানিয়াহু কেন এত মরিয়া হয়ে সামরিক পদক্ষেপ চাইছেন, আর এর পরিণতি বা কি হতে পারে? ট্রাম্প বনাম নেতানিয়াহু, ভিন্ন কৌশল, ভিন্ন লক্ষ্য। ট্রাম্প বিশ্বাস করে ইরানের বর্তমান অর্থনৈতিক সংকট তাদের আলোচনার টেবিলে আনার একটি বড় সুযোগ। তিনি কূটনৈতিক উপায়ে একটি নতুন চুক্তি করতে চাইছেন। কিন্তু নেতানিয়াহুর কৌশল সম্পূর্ণ ভিন্ন। তিনি মনে করেন ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার জন্য এখনই উপযুক্ত সময়, কারণ এই সুযোগ হয়তো বারবার আসবে না। নেতানিয়াহু চাচ্ছেন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করুক বা না করুক, ইসরায়েল একতরফাভাবে হামলা চালাবে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে অন্তত একটি ফোনালাপ বেশ উত্তপ্ত হয়েছে। এছাড়া ওয়াশিংটন ও রোমে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে, যেখানে এই উত্তেজনা স্পষ্ট হয়েছে। নেতানিয়াহু মনে করেন একমাত্র গ্রহণযোগ্য চুক্তি হল ইরানের সমস্ত পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করা। এর মধ্যে নাতানজ, ফোর্দো এবং অন্যান্য সুরক্ষিত স্থানে থাকা পারমাণবিক কেন্দ্রগুলোও অন্তর্ভুক্ত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান কিছুটা নমনীয়। তারা সম্পূর্ণ ধ্বংসের পরিবর্তে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন, ট্রাম্প হয়তো চুক্তি করতে এতটাই আগ্রহী যে তিনি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া মেনে নিতে পারেন। নেতানিয়াহুর পুরনো কৌশল, নতুন মোড়। নেতানিয়াহু বরাবরই তেহরানের প্রতি কূটনৈতিক প্রচেষ্টার উপর অবিশ্বাসী। তিনি 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া পারমাণবিক চুক্তির তীব্র বিরোধিতা করেছিলেন। এমনকি তিনি মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েও সেই চুক্তি আটকাতে চেষ্টা করেছিলেন। এখন নিউ ইয়র্ক টাইমসের মতে নেতানিয়াহু সেই পুরনো কৌশলই আবার ফিরিয়ে এনেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে কূটনীতি ব্যর্থ হলে ইসরায়েল একতরফা পদক্ষেপ নিতে প্রস্তুত। গত অক্টোবরে ইসরায়েল ইরানের কৌশলগত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের কিছু অংশকে লক্ষ্য করে হামলা চালায়। এর উদ্দেশ্য ছিল ভবিষ্যতে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পথ পরিষ্কার করা। এছাড়াও ইসরায়েল প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ এবং হামাসের কিছু ক্ষমতা হ্রাস করেছে, যাতে হামলার ক্ষেত্রে আঞ্চলিক প্রতিশোধের ঝুঁকি কমানো যায়। হামলার প্রস্তুতি এবং কূটনৈতিক অনিশ্চয়তা। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরায়েল মাত্র 7 ঘন্টার নোটিসে হামলার জন্য প্রস্তুতি নিতে পারে। যদিও মার্কিন কর্মকর্তারা একক ইসরায়েলি অভিযানের কৌশলগত সাফল্য নিয়ে সন্দিহান, তারা স্বীকার করেন যে একবার প্রস্তুতি শুরু হলে কূটনৈতিক হস্তক্ষেপের সুযোগ সীমিত। ট্রাম্প প্রশাসন বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন ইরান পারমাণবিক চুক্তি খুঁজছে, যা ওবামা যুগের চুক্তির মতো হতে পারে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে নেতানিয়াহু ইসরায়েলি নিরাপত্তা কর্মীদের নির্দেশ দিয়েছেন সীমিত হামলা থেকে শুরু করে ইরানের পারমাণবিক অবকাঠামোতে বহুদিনের বোমা হামলা অভিযান পর্যন্ত অপারেশনাল পরিকল্পনা প্রস্তুত করতে। আলোচনার একটি প্রধান বাধা হল ইরানের শূন্য সমৃদ্ধকরণ দাবি মেনে নিতে অস্বীকৃতি। ইরান বারবার বলছে যে পারমাণবিক অপসারণ চুক্তির অধীনে সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার। যদি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিরোধের কারণে কোনো সমঝোতা না হয়, তাহলে আলোচনা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্প প্রথমে 2 মাসের মধ্যে চূড়ান্ত চুক্তির দাবি জানিয়েছিল, কিন্তু সেই সময়সীমা যত এগিয়ে আসছে, প্রশাসন ধীরে ধীরে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি করার দিকেই এগোচ্ছে।
অপারেশন ট্রু প্রমিস 3 কি হবে মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণী মুহূর্ত? মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের দামামা। গাজায় ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন শেষ হয়নি, ঠিক তখনই ইরান প্রস্তুতি নিচ্ছে এক চরম প্রতিশোধের, যে প্রতিশোধ শুধু ইসরায়েলকে নয়, কাঁপিয়ে দেবে গোটা মধ্যপ্রাচ্যকে। এটাই হতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক পাল্টা আঘাত, যার নাম অপারেশন ট্রু প্রমিস 3। এতদিন যা ছিল কল্পনার রঙিন পাতায়, সেটাই যে কোনো মুহূর্তে বাস্তবে রূপ নিতে পারে। এই অভিযানে ইরান যে অস্ত্র, প্রযুক্তি আর গোপন ঘাঁটে ব্যবহার করতে পারে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। অদৃশ্য নজরদারি, অত্যাধুনিক রাডার ও দুর্ভেদ্য ঘাঁটি। ভাবুন তো, এমন এক রাডার যা চোখের আড়ালে লুকিয়ে থাকা শত্রুকেও ধরে ফেলে। হ্যাঁ, ইরান সম্প্রতি তেমনই এক অত্যাধুনিক MSSR মোড এস রাডার তৈরি করেছে। আবাদান বিমানবন্দরে বসানো এই রাডারে 450 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে শত্রুর গতিবিধি ট্র্যাক করে প্রতিরক্ষা ঘাঁটিতে পাঠিয়ে দেয়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের অত্যাধুনিক F-35 এর মতো স্টিলথ ফাইটার জেটও এই রাডারের চোখ এড়াতে পারবে না। আর এর পুরোটাই তৈরি হয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে। অর্থাৎ ইরান শুধু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে না, সামরিক ক্ষেত্রেও আত্মনির্ভরশীলতার প্রমাণ দিচ্ছে। আকাশে যদি থাকে এমন অদৃশ্য প্রহরী, তাহলে মাটির নিচে কি আছে? ইরান যুদ্ধকে আর শুধু যুদ্ধ হিসেবে দেখে না, বরং একে প্রতিনিয়ত পরিকল্পনার অংশ বানিয়ে নিচ্ছে। পাহাড়ের নিচে স্যাটেলাইটের চোখ এড়িয়ে তৈরি হচ্ছে বিশাল ভূগর্ভস্থ বাংকার কমপ্লেক্স। এই অদৃশ্য দুর্গগুলো যেন সিনেমার গল্পকেও হার মানায়। ইস্পাত আর কংক্রিটের তৈরি এই সুরক্ষিত ঘাঁটির ভেতরে লুকিয়ে আছে ইরানের সবচেয়ে মারাত্মক সব অস্ত্র। পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, এই গোপন ঘাঁটি থেকেই শুরু হতে পারে অপারেশন ট্রু প্রমিস মূল হামলা। অপ্রতিরোধ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের দাপট। ইরানের অস্ত্র ভান্ডারে যোগ হয়েছে নতুন ত্রাস, তাশেমবাসি। 1200 কিলোমিটার পাল্লার এই ব্যালিস্টিক মিসাইল একবার ছোড়া হলে তা থামানো প্রায় অসম্ভব। যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এটি নিজেই লক্ষ্যবস্তু খুঁজে নিতে পারে। এর মানে কি জানেন? একবার এই ক্ষেপণাস্ত্র উড়লে শত্রুপক্ষের ধ্বংস নিশ্চিত। শাহেদ 129, মোহাজের 6, আবাদিল, এই ড্রোনগুলো শুধু ওড়ে না, শত্রুর গোপন তথ্য সংগ্রহ থেকে শুরু করে নিখুঁত হামলা পর্যন্ত সব কাজ করে। সামরিক বিশেষজ্ঞরা ইরানকে এখন ড্রোনের সুপার পাওয়ার বলছেন। ইসরায়েলের গোপন ঘাঁটিতে এগুলো এমন নির্ভুলভাবে হামলা চালাতে পারবে যে মুহূর্তেই তাদের সামরিক কাঠামো ভেঙে যেতে পারে। অপারেশন ট্রু প্রমিসের আঘাত হয়তো আসবে এই ড্রোনগুলো থেকেই। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও আঞ্চলিক মিত্রদের হুঙ্কার। ইসরায়েল বহুবার ইরানের আকাশ সীমায় ঢোকার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরেছে, কারণ তাদের ধরে ফেলে ইরানের বাভার 373 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার S-400 সিস্টেমের আদলে তৈরি এই ব্যবস্থা এতটাই উন্নত যে ইসরায়েল আর ইরানে হামলার ঝুঁকি নেয়নি। এদিকে ইরানের আঞ্চলিক মিত্ররাও চুপ করেনি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে আর হিজবুল্লাহ রকেট লঞ্চার মোতায়েন করেছে। এমনকি ইরানের IRGC ও সরাসরি তৃতীয় দফা পাল্টা আঘাত করার হুমকি দিয়েছে। মেজর জেনারেল হোসেন সালামি স্পষ্ট জানিয়েছেন, তারা সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত। আন্তর্জাতিক মহলে এখন গুঞ্জন, ইসরায়েল ও তাদের মিত্রদের জন্য এবার ইরান আকাশ, মাটি ও পাহাড়ের নিচ থেকে জবাব দেবে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে যখন ইসরায়েলের সম্ভাব্য ইরান হামলার খবর ফাঁস হচ্ছে, তখনই ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যে কোনো আগ্রাসনের জন্য প্রস্তুত এবং ভুল করার সাহস দেখালে শত্রুদের দিন শোকাহত হবে। কিন্তু কি এমন ঘটল যে তেহরান এত কঠোর বার্তা দিচ্ছে? নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইরানের সাথে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করছেন, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলার পরিকল্পনা করছেন। এই খবর সামনে আসার পরই মেজর জেনারেল হোসেন সালামি পশ্চিম ইরানের হামাদান শহরে এক সমাবেশে অত্যন্ত কঠোর ভাষায় আমেরিকাকে সতর্ক করেছেন। সালামি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, আমরা আমেরিকান কর্মকর্তাদের বলছি যে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আমাদের দেশ কখনো অন্যদের রাজনৈতিক ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবে না। আমাদের আঙুল ট্রিগারে এবং আমরা অতর্কিতে অপেক্ষা করছি। যদি তারা ভুল করার সাহস করে, তবে তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাবে যা তাদের দিনটিকে শোকাহত করবে।
এই বার্তা স্পষ্টতই ইসরায়েল এবং তার মিত্রদের প্রতি একটি কঠোর হুঁশিয়ারি। আইআরজিসি প্রধান বলেন, ইরান কেবল সামরিক আগ্রাসনের হুমকি নয়, বরং এক বহুমুখী যুদ্ধের মুখোমুখি। তিনি উল্লেখ করেন, আমরা একটি পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত। আমরা অর্থনৈতিক যুদ্ধ, নিষেধাজ্ঞা, বিশ্বব্যাপী রাজনৈতিক চাপ, ব্যাপক ভুল তথ্য, যুদ্ধ সহ এই জাতির ওপরে চাপিয়ে দেয়া বিভিন্ন হুমকি প্রত্যক্ষ করছি। এই সমস্ত হুমকি সত্ত্বেও ইরান অবিচল রয়েছে বলে সালামি জোর দেন। তিনি বলেন, ইরান অবিচলভাবে এগিয়ে চলেছে এবং ইরানি জাতি কখনো অন্যদের রাজনৈতিক ইচ্ছার কাছে নতি স্বীকার করবে না। তার মতে, প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের শীর্ষস্থান রয়েছে এবং বিশ্বের বৃহত্তম শক্তির মুখোমুখি হওয়ার জন্য সর্বদা প্রয়োজনীয় শক্তি অর্জন করেছে। ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করার পাশাপাশি সালামি ইসরায়েলি কর্তৃপক্ষের ইরান বিরোধী বক্তব্য এবং হুমকিকেও গুরুত্বের সাথে নেননি। তিনি সরাসরি ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন, আমি আবারও তাদের সতর্ক করে দিচ্ছি যে যদি তারা ভুল করার সাহস করে এবং বোকামি করে, তাহলে আমরা কোনো আপত্তি ছাড়াই তাদের জন্য নরকের দরজা খুলে দেব। এই উক্তিগুলো থেকে বোঝা যায় ইরান যে কোনো সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত এবং তারা এর পরিণতি সম্পর্কেও অবগত। তাদের সামরিক প্রস্তুতি শুধু প্রতিরোধের জন্য নয়, বরং পাল্টা আঘাত হানার সক্ষমতাও তাদের রয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। একদিকে ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে আইআরজিসির প্রধান কমান্ডারের এই কঠোর বার্তা আঞ্চলিক সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন হলো, ইসরায়েল কি সত্যিই ইরানের ওপর হামলা চালাবে, নাকি এটি শুধু একটি চাপ সৃষ্টির কৌশল? আর যদি হামলা হয়, তাহলে ইরান কি তার হুঁশিয়ারি অনুযায়ী নরকের দরজা খুলে দেবে? এই প্রশ্নগুলোর উত্তরই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে। মহাকাশে কি নতুন যুদ্ধক্ষেত্র? যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম নিয়ে উত্তর কোরিয়ার তীব্র হুঁশিয়ারি। জানুয়ারিতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশে এক নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির নির্দেশ দিয়েছিলেন, যার নাম গোল্ডেন ডোম। এর লক্ষ্য হল শত শত স্যাটেলাইটের সমন্বয়ে এমন এক নেটওয়ার্ক তৈরি করা যা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত, অনুসরণ এবং প্রতিরোধ করতে পারে। কিন্তু এই পরিকল্পনা নিয়েই চরম আপত্তি তুলেছে উত্তর কোরিয়া। তাদের দাবি, এই ব্যবস্থা মহাকাশকে পারমাণবিক যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে। কিন্তু কেন এত বিরোধিতা? গোল্ডেন ডোম আত্মরক্ষা নাকি আগ্রাসন? গোল্ডেন ডোম মূলত একটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যুহ, যা শত্রুদের ছোড়া ক্ষেপণাস্ত্রকে মহাকাশ থেকেই নিষ্ক্রিয় করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের দাবি, এটি তাদের এবং তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনাকে আত্মন্যায় পরায়ণতা ও দাম্ভিকতার চূড়ান্ত বলে মন্তব্য করেছে। তাদের অভিযোগ, ওয়াশিংটন মহাকাশকে সাময়িকায়ন করতে বদ্ধপরিকর। উত্তর কোরিয়া সতর্ক করে বলেছে, এই পরিকল্পনা বৈশ্বিক পারমাণবিক ও মহাকাশ অস্ত্র প্রতিযোগিতা উস্কে দিতে পারে। উত্তর কোরিয়ার নিরাপত্তা হুমকি। উত্তর কোরিয়া বরাবরই যুক্তরাষ্ট্রকে শত্রু দেশ হিসেবে গণ্য করে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ারও তারা তীব্র নিন্দা করে আসছে। স্বাভাবিকভাবেই ট্রাম্পের গোল্ডেন ডোম পরিকল্পনাকে উত্তর কোরিয়া নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে। কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশন এর ঊর্ধ্বতন বিশ্লেষক হং মিন বলেছেন, এই প্রতিরক্ষা ব্যবস্থা যদি যুক্তরাষ্ট্র সম্পন্ন করতে পারে, তাহলে ইয়ং এর পারমাণবিক অস্ত্রাগার উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়বে। তার মতে, যুক্তরাষ্ট্র যখন এই নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি শেষ করবে, তখন উত্তর কোরিয়া এর পাল্টা বা বিকল্প প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড় করাতে বাধ্য হবে। এর অর্থ হলো অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হবে, যা বিশ্ব নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করবে। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা একই নতুন মাত্রা। 2022 সালে উত্তর কোরিয়া নিজেদেরকে একটি পারমাণবিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। গত কয়েক বছরে দেশটি বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। তাদের এই পদক্ষেপগুলো প্রমাণ করে যে তারা নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে বদ্ধপরিকর। গোল্ডেন ডোম যদি কার্যকর হয়, তাহলে উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা অক্ষুণ্ণ রাখতে আরও নতুন ও শক্তিশালী অস্ত্র তৈরি করতে চাইবে। এটি একটি দুষ্ট চক্রের মতো। এক দেশ যখন নিজেদের প্রতিরক্ষামূলক সক্ষমতা বাড়ায়, তখন অন্য দেশ পাল্টা ব্যবস্থা হিসেবে নিজেদের আক্রমণাত্মক সক্ষমতা বাড়াতে শুরু করে। এর ফলে অস্ত্র প্রতিযোগিতা বাড়তে থাকে এবং সংঘাতের ঝুঁকিও বৃদ্ধি পায়। মহাকাশে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করলে তা পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, কারণ মহাকাশে একবার অস্ত্র স্থাপন শুরু হলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।
মহাকাশ বহু বছর ধরেই মানবজাতির বিজ্ঞান ও গবেষণার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত। মহাকাশ গবেষণা থেকে আমরা নতুন নতুন আবিষ্কার এবং প্রযুক্তি লাভ করেছি, যা আমাদের জীবনকে উন্নত করেছে। কিন্তু গোল্ডেন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনা মহাকাশকে এক নতুন মাত্রার যুদ্ধের ক্ষেত্রে পরিণত করার হুমকি দিচ্ছে। যদি মহাকাশ ও সামরিকীকরণের শিকার হয়, তাহলে ভবিষ্যতে মহাকাশেও যুদ্ধ দেখা যেতে পারে, যা মানবজাতির জন্য এক নতুন বিপদ ডেকে আনবে। উত্তর কোরিয়ার অভিযোগের পেছনে যুক্তি রয়েছে। যদি মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়, তাহলে তার প্রভাব শুধু এই দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্ব জুড়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার এবং সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দেবে। ভবিষ্যতের প্রশ্ন, যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম কি সত্যিই বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাবে, নাকি এটি শুধুমাত্র একটি প্রতিরক্ষামূলক কৌশল? উত্তর কোরিয়া কি সত্যিই পাল্টা ব্যবস্থা নেবে, নাকি এটি তাদের শুধুই একটি হুঁশিয়ারি? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন খেলা শুরু হয়েছে। ইরান কি শুধুই সামরিক শক্তি দেখাচ্ছে, নাকি আসলে খেলছে এক গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ? বিশ্লেষকরা বলছেন, তেহরান এমন এক অদৃশ্য কৌশলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে টেনে এনেছে, যেখানে তারা নিজেদেরই বানানো নিয়মে খেলছে। যুদ্ধ নয়, মস্তিষ্কের খেলা। কাঁপছে তেল আবিব আর ওয়াশিংটন। অস্ত্রের দিক থেকে পশ্চিমা শক্তিগুলোর চেয়ে হয়তো ইরান এখনো পিছিয়ে, কিন্তু বিশ্লেষকরা বলছেন ইরান এখন এক ভিন্ন ধরনের যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ, সামরিক হামলা নয়, বরং এক অদৃশ্য কৌশলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এমন এক যুদ্ধের ভেতরে টেনে আনা হচ্ছে, যেখানে নিয়মের নির্ধারক হলো ইরান নিজেই। আর এই মাস্টার গেম শুরু হয়েছে গত 7 অক্টোবরের হামাস হামলার পর থেকেই। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ইরানের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির সমস্ত উপাদান। বিশ্লেষকদের মতে ইরান চাইলে যে কোনো সময় একই ধাপে পৌঁছে যেতে পারে সম্পূর্ণ অস্ত্র তৈরির পর্যায়ে। অথচ সেই মুহূর্তের কথা বলা হয়েছে বহু আগেই, কিন্তু বাস্তবে তা ঘটছে কিনা সেটি এখনো নিশ্চিত নয়। বরং এমন রহস্যপূর্ণ নীরবতায় ইরান এক অদ্ভুত মানসিক চাপে ফেলে রেখেছে তার প্রতিপক্ষদের। ইরান আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধে নেই, তবু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো রাষ্ট্রগুলো এখন প্রায় প্রতিদিনই ড্রোন, ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট পর্যবেক্ষণ চালাচ্ছে ইরানের উপর। কিন্তু ইরান সরাসরি কিছুই বলছে না, করছে না। শুধু কিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ভিডিও প্রকাশ ও এলিট কমান্ডারদের বক্তৃতার মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছে, আমরা প্রস্তুত আছি। শত্রু জানে না সে কার সঙ্গে যুদ্ধ করছে। পশ্চিমা গোয়েন্দারা বলছেন, হামাসের 7 অক্টোবরের আক্রমণের পেছনে ছিল ইরানের কৌশলগত পরিকল্পনা, যদিও এর কোনো প্রমাণ নেই কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাক ও সিরিয়া জুড়ে শিয়া মিলিশিয়ারা সক্রিয়। তারা একযোগে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করছে। অথচ ইরান দাবি করে চলেছে তারা সরাসরি কোনো জায়গায় জড়িত নয়। এই মুহূর্তে ইসরায়েল গাজায় ব্যস্ত। রেড সিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর কারণে বিশ্ব বাণিজ্য পথ বিপর্যস্ত। ইরাক, সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা হয়েছে। প্রতিটি আঘাতের পেছনে স্থানীয় গোষ্ঠীগুলোর নাম থাকলেও ছায়ার মতো সক্রিয় রয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে এটা এক ধরনের ছায়াযুদ্ধ, যার পুরোটাই চালানো হচ্ছে মানসিকভাবে। মনস্তাত্ত্বিক খেলা ও আন্তর্জাতিক কূটনীতি। জাতিসংঘে চীন ও রাশিয়া বারবার ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে। তারা শুধু রাজনৈতিক নয়, বাণিজ্য সম্পর্কও শক্ত করছে তেহরানের সঙ্গে। প্রশ্ন উঠছে, ইরান কি আসলেই একা খেলছে, নাকি এটি চীন রাশিয়ার যৌথ কোনো পরোক্ষ চাল? বিশেষজ্ঞরা বলছেন, ইরান একসঙ্গে বহু ফ্রন্ট খুলে শত্রুপক্ষকে মানসিকভাবে বিভ্রান্ত করছে। প্রতিক্রিয়া আসে গাজায়, কিন্তু হামলা হয় ইয়েমেন থেকে। এর ফলে ইসরায়েল একাধিক ফ্রন্টে যুদ্ধের চাপ নিতে গিয়ে ক্লান্ত, বিভ্রান্ত এবং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। এই ফ্রন্ট ভিত্তিক যুদ্ধ কৌশল ইসরায়েলকে ঠেলে দিয়েছে এক মানসিক জালে, যেখানে প্রতিপক্ষ স্পষ্ট নয়, অথচ প্রতিক্রিয়া দিতেও বাধ্য হচ্ছে তেল আবিব। মার্কিন যুক্তরাষ্ট্র এই দোলাচলে পড়েছে। হামলার জবাব দিতে চাইলেই ছড়িয়ে পড়তে পারে পূর্ণাঙ্গ যুদ্ধ, আর সেটাই চায় না হোয়াইট হাউস। ফলে ইরান কার্যত একটি জবাবহীন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধ শুরু হয় না বুলেটে, শুরু হয় মস্তিষ্কে। তেহরানের সাইলেন্ট স্ট্র্যাটেজি এখন স্পষ্ট। তারা জানে ইসরায়েলের সব অস্ত্রের জবাব হয়তো তাদের হাতে নেই, কিন্তু মানসিক শক্তি দিয়ে যুদ্ধ জয়ের সংজ্ঞা বদলে দেওয়া যায়, আর সেটাই করছে ইরান।
বিশ্লেষকদের মতে ইরানের মূল লক্ষ্য এখনই হামলা নয়, বরং শত্রুকে ক্লান্ত করে ধ্বংস করা। অভ্যন্তরীণভাবে ইসরায়েলি যুদ্ধবিরোধী জনমত, বাজেট ঘাটতি ও সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে সমালোচনা বাড়ছে। এই সুযোগে ইরান পরিকল্পনা নিচ্ছে এক অপারেশন ট্রু প্রমিস 3 এর, যা হবে শুধুই সামরিক হামলা নয়, একটি মনস্তাত্ত্বিক এবং কৌশলগত ধ্বংসযজ্ঞ। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। ইরান আবারও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়েছে। দেশটির সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল কোনো বোকামি করলে ইরান আবারও ট্রু প্রমিস অভিযানের মতো হামলা চালাতে প্রস্তুত। ট্রু প্রমিস অভিযানের হুঙ্কা কি বলছে ইরান? ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ২৬ মে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েল এতটাই দুর্বল যে তারা ইরানের মহত্বের ক্ষতি করতে সক্ষম নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের শক্তি ইসরায়েল এবং তার সমর্থকদের জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করতে পারে। মুসাভির ভাষায়, এমনকি তাদের নেতানিয়াহু সরকারের নিজস্ব কর্মকর্তারাও বোঝেন যে তারা এই ধরনের চ্যালেঞ্জ সহ্য করতে পারবেন না। কিন্তু যেহেতু বর্তমান ইসরায়েলি শাসকরা বোকা, তাই যে কোনো ভুলই সম্ভব। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তারা আরেকটি ট্রু প্রমিস পেতে তাড়াহুড়ো করে, তাহলে আমরা যথাযথ আঘাত দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখানে উল্লেখ করা প্রয়োজন, ইরান গত বছর ইসরায়েলের ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 নামে একটি অভিযান চালিয়েছিল। ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে সামরিক শক্তি প্রদর্শন করে। ইরানের পরিচালিত এই অভিযান স্পর্শকাতর ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে নির্ভুলতার সাথে আঘাত করার ক্ষমতাকে ফুটিয়ে তুলেছিল। মেহের নিউজের সূত্র অনুসারে আব্দুর রহিম মুসাভি ইঙ্গিত দিয়েছেন যে তারা ট্রু প্রমিস 3 অভিযানের জন্য প্রস্তুত। কেন এই হুঙ্কার? ইরানের এই কঠোর অবস্থানের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। ইরান মনে করে ইসরায়েল তাদের পারমাণবিক কর্মসূচিতে বাধা দিতে এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব কমাতে বিভিন্ন উস্কানিমূলক কার্যকলাপ চালাচ্ছে। অন্যদিকে গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান এবং ফিলিস্তিনিদের ওপর হামলা ইরানের ক্ষোভের মূল কারণ। ইরান নিজেকে ফিলিস্তিনিদের প্রধান সমর্থক হিসেবে তুলে ধরে এবং ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানোর অঙ্গীকার করে। গত বছর ইরান ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 1 এবং অপারেশন ট্রু প্রমিস 2 চালিয়েছিল। এগুলো ছিল ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক সামরিক অভিযান। ওই অভিযানগুলোতে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় নিখুঁত আঘাত হেনেছিল ইরান। এখন ট্রু প্রমিস 3 এর কথা বলে ইরান যেন ইসরায়েলকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা যে কোনো পরিস্থিতিতে পাল্টা আঘাত হানতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সংঘাত নাকি সমঝোতা? ইরানের এই হুমকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলছে। একদিকে ইসরায়েল তাদের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চায়, অন্যদিকে ইরান আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করতে বদ্ধপরিকর। এই দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ছে, যা পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতির জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। আন্তর্জাতিক মহল বারবার কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও দুই পক্ষই তাদের অবস্থানে অনড়। ইসরায়েল তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামাসের হুমকি মোকাবিলায় অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরান ফিলিস্তিনিদের সমর্থন এবং নিজেদের আঞ্চলিক প্রভাব বজায় রাখতে বদ্ধপরিকর। এখন প্রশ্ন হলো, মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভির এই হুমকি কি নিছকই একটি সতর্কবার্তা, নাকি ইরান সত্যি ইসরায়েলের বিরুদ্ধে আরেকটি বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে? যদি এমনটাই হয়, তাহলে মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে? এক নতুন অধ্যায় যা আগের সব সংঘাতকে ছাপিয়ে যাবে।